মোদির চীন সফরের পর ভারতের উপর আরও শুল্ক আরোপের হুমকি যুক্তরাষ্ট্রের। ব্যক্তিগত স্বার্থে নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক নষ্ট করছেন ট্রাম্প, অভিযোগ সুলিভানের। গাজা সিটি দখলে অভিযানের দ্বিতীয় ধাপ শুরু নেতানিয়াহু বাহিনীর, একদিনে নিহত ৭০। যুদ্ধবিরতিতে রাজি হামাস, প্রত্যাখ্যান ইসরায়েলের। যুদ্ধবন্ধে জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে রাজি পুতিন। মস্কোয় যেতে বললেন ইউক্রেনের প্রেসিডেন্টকে। নাকচ করল কিয়েভ, রুশ হামলায় নিহত ৯। ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনার মধ্যেই ক্যারিবীয় সাগরে মাদক বিরোধী অভিযানে অনড় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ কারাকাসের। এবং ভয়াবহ দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। ১৩,০০০ একর বনাঞ্চল ছড়িয়ে পড়েছে আগুন। বন্যার ভূমিধসে বিপর্যস্ত ভারতের উত্তরাঞ্চল, ৫ জনের প্রাণহানি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি অর্জিতা শেরসে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আন্তর্জাতিক সময়ের শুরুতেই যাচ্ছি সেখানে। আপনার আরেকটা ফ্যাক্টরিকে আপনি বিক্রি করতে পারবেন। এক্ষেত্রে সরকার নির্দিষ্ট ট্যারিফ চার্জের বিনিময়ে বাণিজ্যিক বিদ্যুৎ বিক্রেতা ও ক্রেতাকে তার গ্রিড সঞ্চালন ও বিতরণ অবকাঠামো ব্যবহার করার সুযোগ প্রদান করবে। প্রস্তাবিত নীতিমালাতে মোট ৯টি অধ্যায় এবং 2টি পরিশিষ্ট রয়েছে। প্রথম অধ্যায়ে সংজ্ঞাসমূহ অন্তর্ভুক্ত রয়েছে। দ্বিতীয় অধ্যায়ে বাণিজ্যিক বিদ্যুৎ কেন্দ্র বা মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট স্থাপনের অনুসরণী পদ্ধতি এবং শর্তাবলী রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি নীতি হচ্ছে সরকারি মালিকানাধীন বিদ্যুৎ বিতরণ সংস্থা তার চাহিদা ও সক্ষমতা সাপেক্ষ মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট হতে সর্বোচ্চ 20% বিদ্যুৎ ক্রয় করতে পারবে, যেটা আমি একটু আগে আপনাদেরকে বললাম। বিদ্যুৎ উৎপাদন খাতে বেসরকারি অংশগ্রহণ বৃদ্ধি নীতিমালা 2025-এর তৃতীয় অংশের সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট স্থাপন সংক্রান্ত নীতিসমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে। এক্ষেত্রে সম্ভাব্য স্বার্থের সংঘাত এড়াতে, মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এড়াতে, বিদ্যুৎ বিভাগের আওতাধীন সরকারি বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ কোম্পানি সমূহকে মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট এমপিপি স্থাপন করা থেকে মানে তাকে পাশাপাশি বারিত করা হয়েছে, বিরত করা হয়েছে হবে। পাশাপাশি অন্য সকল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কোম্পানি সমূহকে বেসরকারি উদ্যোক্তাদের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট স্থাপনের সুযোগের ব্যবস্থা রাখা হয়েছে। প্রস্তাবিত নীতিমালার পঞ্চম অধ্যায়ের আওতায় মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট স্থাপনকারী বিনিয়োগকারীগণের যোগ্যতা ও অযোগ্যতা নির্ধারণ করা হয়েছে। সম্ভাব্য বিনিয়োগকারীগণের মধ্যে বাংলাদেশ সরকারের নিকট আর্থিক দায় আছে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঋণ খিলাপি ঘোষিত এবং কোনো বিদেশি সরকারি বা বাংলাদেশ সরকারের কোনো প্রতিষ্ঠান দ্বারা বারিত কোনো ব্যক্তি প্রতিষ্ঠান মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট স্থাপনের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন না মর্মে প্রস্তাব করা হয়েছে। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম ফরেস্ট সার্ভিস একাডেমিতে। বাণিজ্যকে কেন্দ্র করে দিন দিন জটিল হচ্ছে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক। একদিকে ভারতের উপর দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে শুল্ক কাটছাঁট ও বিকল্প বাজার খুঁজে বের করার চেষ্টা করছে মোদি সরকার। এর মধ্যে ট্রাম্প পারিবারিক ব্যবসার স্বার্থেই ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করে পাকিস্তানের দিকে ঝুঁকছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক বৈরিতার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চীন সফর বিশ্ব রাজনীতিতে নতুন এক সমীকরণের সম্ভাবনা তৈরি করেছে। এদিকে ভারতের জন্য তেল আমদানিতে বিশেষ মূল্য ছাড় দিচ্ছে রাশিয়া। এর মধ্যেই মোদী সরকারের আবারও কড়া ভাষায় সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক রেডিও সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে খুব সামান্য ব্যবসা করলেও নয়াদিল্লি বিশাল অঙ্কের রপ্তানি করছে ওয়াশিংটনে। এর আগে হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে ভারতের ওপর দ্বিতীয় ও তৃতীয় ধাপে শুল্ক আরোপের ইঙ্গিত দেন তিনি।
ট্রাম্পের শুল্কের চাপে বিকল্প ব্যবস্থা নিতে শুরু করেছে নয়াদিল্লি। স্থানীয় পণ্যের চাহিদা বাড়াতে এবং শুল্কের ধাক্কা সামলাতে দেশটির ছোট গাড়ি থেকে এয়ার কন্ডিশনার পর্যন্ত শত শত ভোক্তা পণ্যে কর কমিয়েছে। 4 স্তরের জিএসটি নামিয়ে আনা হয়েছে 2 স্তরে। বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী ভারতের মার্কিন বাজারে রপ্তানি নির্ভরতা এতটাই বেশি যে সরাসরি পাল্টা শুল্ক আরোপে এগোতে পারছে না। বিশ্লেষকরা বলছেন প্রতিশোধমূলক শুল্ক ভারতের জন্য হবে আত্মঘাতী। বরং চীন, জাপান, রাশিয়া ও ইউরোপের সঙ্গে সম্পর্ক জোরদার করে বিকল্প বাজার তৈরি করাই এখন সবচেয়ে বড় কৌশল। এর মধ্যে সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান অভিযোগ করেছেন, পাকিস্তানে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থের কারণে নষ্ট হয়েছে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক। তিনি দাবি করেন, এ বছরের শুরুতে ট্রাম্প পরিবারের নিয়ন্ত্রণাধীন ক্রিপ্টো কোম্পানি ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল পাকিস্তান ক্রিপ্টো কাউন্সিলের সঙ্গে চুক্তি করে। সেই সূত্রেই ইসলামাবাদে মার্কিন বিনিয়োগ ও তেল সম্পদ উন্নয়নের নতুন পথ খুলে দেওয়া হয়। সুলিভানের অভিযোগ, ট্রাম্পের ব্যক্তিগত লাভের জন্য কূটনীতি উৎসর্গ করা হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। গাজা সিটি দখলে নিতে অভিযানের দ্বিতীয় ধাপ শুরু করেছে দখলদার বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলি সেনাপ্রধান। চলমান হামলায় একদিনে প্রাণ গেছে আরও 70 ফিলিস্তিনির। হামাস সব জিম্মিকে মুক্তি দিলে পরিস্থিতি দ্রুত বদলে যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, তারা যুদ্ধবিরতি চুক্তিতে রাজি আছে। এদিকে তেল আবিবে বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে হাউথি বিদ্রোহী। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনে নিহতের তালিকা দীর্ঘ হচ্ছে, বাড়ছে ধ্বংসযজ্ঞের ভয়াবহতা। স্থানীয় হাসপাতাল সূত্র বলছে, উপত্যকায় গত একদিনের হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলে খাবার সংগ্রহ করতে গিয়েও ইসরায়েলি গুলির লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে প্রাণ গেছে বেশ কয়েকজনের। ইসরায়েলের সেনাপ্রধান নিশ্চিত করেছেন, গাজা সিটি দখলের দ্বিতীয় ধাপের অভিযান শুরু হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, 14 থেকে 31 আগস্টের মধ্যে গাজায় 82,000-এর বেশি মানুষকে জোরপূর্বক স্থানান্তরিত করা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে অস্বাস্থ্যকর অবস্থার সঙ্গে সঙ্গে আবর্জনা, উচ্চ তাপমাত্রা ও কীটপতঙ্গ বাড়ছে। শিশুদের মধ্যে চর্মরোগ এবং খাদ্য ঘাটতির কারণে অপুষ্টির ঘটনা বেড়েই চলেছে। হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তারা গাজায় স্বতন্ত্র জাতীয় প্রশাসন গঠনের বিষয়টিকে সমর্থন করে, যা উপত্যকার সব কার্যক্রম পরিচালনা করবে। টেকনোক্র্যাটদের দিয়ে এই প্রশাসন পরিচালিত হবে বলে জানায় সংগঠনটি। হামাস আরও বলেছে, যুদ্ধ শেষে সব জিম্মিকে মুক্তি দেয়া হবে এবং ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে তা কার্যকর হবে। তবে হামাসের এই বিবৃতি প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ বলেছেন, তেল আবিবের দেয়া শর্ত মেনে জিম্মিদের মুক্তি দিতে হবে, নয়তো গাজা সিটি ধ্বংস হয়ে যাবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, হামাস যদি সব জিম্মিকে মুক্তি দেয় তবে পরিস্থিতি দ্রুত বদলে যাবে এবং গাজায় যুদ্ধ শেষ হবে। যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তির দাবিতে জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবনের বাইরে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। জিম্মিদের পরিবারের সদস্যরা বলেন, সরকার দ্রুত পদক্ষেপ না নিলে তাদের প্রিয়জনদের আর ফেরানো সম্ভব হবে না। তবে বিক্ষোভকারীদের ফ্যাসিবাদী মিলিশিয়া আখ্যা দিয়ে তাদের কড়া সমালোচনা করেছেন নেতানিয়াহু। বিক্ষোভকারীরা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে জানিয়ে তিনি বলেন, তাকে ও তার পরিবারকে হুমকি দেয়া হচ্ছে। অন্যদিকে ইয়েমেনের সানায় হামলার জবাবে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হাউথি বিদ্রোহীরা। হামলার পর সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল বিমান ওঠানামা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে মস্কোয় বৈঠক সম্ভব বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে বৈঠকের জন্য যুদ্ধ বন্ধের সিদ্ধান্তে পৌঁছানোর মতো পরিস্থিতি থাকতে হবে। একই সঙ্গে 2022 সালে শান্তি প্রক্রিয়ার ব্যর্থতার জন্য পশ্চিমাদের দায়ী করেন পুতিন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন ইস্যুতে শিগগিরই ফের আলোচনা করবেন পুতিনের সঙ্গে। এদিকে ইউক্রেন জুড়ে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে নিহত হয়েছেন অন্তত 9 জন। পশ্চিম ও মধ্য ইউক্রেনের বিভিন্ন শহরকে টার্গেট করে বুধবার একযোগে হামলা চালায় রাশিয়া। হামলায় 5 শতাধিক ড্রোন ও 20টির বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানায় ইউক্রেনের বিমান বাহিনী। এতে কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। এদিন টার্গেট করা হয় বিদ্যুৎ কেন্দ্র, রেল স্টেশন ও গুরুত্বপূর্ণ সড়কপথ। 400-র বেশি ড্রোন এবং বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে কিয়েভ।
যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চেষ্টা শুরু করলেও ভলোদিমির জেলেনস্কির সঙ্গে রুশ প্রেসিডেন্ট বৈঠক করতে চান না এমন দাবি করে আসছিল বিভিন্ন পশ্চিমা গণমাধ্যম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে চীনে অনুষ্ঠিত প্যারেডের পর সংবাদ সম্মেলনে এ বিষয়ে খোলামেলা কথা বলেন পুতিন। জানান জেলেনস্কির সঙ্গে মস্কোয় বৈঠক সম্ভব। তিনি বলেন, বৈঠক যদি পরিকল্পনা মাফিক ফলাফল দিতে সক্ষম হয় তবে তা অনুষ্ঠিত হবে, নয়তো সামরিক বিকল্পই প্রাধান্য পাবে। সংবাদ সম্মেলনে পুতিন আরও জানিয়েছেন, রাশিয়ার নিরাপত্তা ব্যাহত না করেই ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তার দাবি, যুদ্ধ শুধু ইউক্রেনের ভূখণ্ড দখলের জন্য নয়, বরং সেখানে বসবাসকারীদের মানবাধিকার, ভাষা ও সাংস্কৃতিক অধিকার রক্ষার জন্য চলছে। পুতিন কূটনীতিকদের উদ্দেশ্যে মন্তব্য করে বলেন, ২০২২ সালে মস্কো কিয়েভকে অনুরোধ করেছিল ডনবাসের জনগণের চাওয়া অনুযায়ী সেনা প্রত্যাহার করতে। এতে সংঘাত শিগগিরই শেষ হতো, তবে পশ্চিমাদের চাপে ইউক্রেন তা প্রত্যাখ্যান করে। এদিকে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন ইস্যুতে তিনি রুশ প্রেসিডেন্টকে নতুন কোনো বার্তা পাঠাচ্ছেন না। তার মতে, পুতিন জানেন তিনি কোথায় দাঁড়িয়ে আছেন এবং সিদ্ধান্ত নেওয়া সম্পূর্ণ তার উপর নির্ভর করবে। তবে শিগগিরই আবারও পুতিনের সঙ্গে আলাপ করবেন বলেও জানান ট্রাম্প। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। পর্তুগালের লিসবনে লাইনচ্যুত হয়ে ভবনে আঘাত করল ট্রাম্প। অন্তত ১৭ জন নিহত, আহত ১৮। প্রাণহানি বাড়ার শঙ্কা, হতাহতদের বেশিরভাগই পর্যটক, ধারণা কর্তৃপক্ষের। ক্যারিবীয় সাগরে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। এদিকে ভেনেজুয়েলার নৌযানে মার্কিন হামলায় ১১ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ওয়াশিংটনের এই কর্মকাণ্ডকে অবৈধ গণহত্যা এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেছে কারাকাস। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক জলসীমায় জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে। মঙ্গলবার ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার একটি নৌযানে হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। নিজের ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ওই নৌযানে করে মাদক পাচার করছিল সন্ত্রাসীরা। দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে মার্কিন যুদ্ধ জাহাজ মোতায়েনের পর এটি প্রথম বড় অভিযান বলে জানা যায়। মার্কিন হামলাকে অবৈধ গণহত্যা আখ্যা দিয়ে ওয়াশিংটনের কঠোর সমালোচনা করেছেন ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের দ্বিচারিতারও সমালোচনা করেন তিনি। মাদক বিরোধী অভিযানের নামে হামলা চালানো অবৈধভাবে গণহত্যা চালানো ছাড়া আর কিছু নয়। তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পাশাপাশি তাদের নিজস্ব আইনও লঙ্ঘন করেছে। তারা মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকারটুকুও কেড়ে নিয়েছে। এটা বর্বরতা ছাড়া কিছুই না। এদিকে ক্যারিবীয় অঞ্চলে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বলেন, নৌযানগুলোকে শুধু আটক করে কোনো লাভ নেই, বরং উড়িয়ে দিতে হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান রুবিও। মাদক পরিবহন আটকানো কার্যকর হয় না, কারণ এই মাদক কার্টেলগুলো জানে যে তারা 2% পণ্য হারাতে যাচ্ছে। তাদের থামাতে যা কার্যকর হবে তা হলো ধ্বংস করা। যুক্তরাষ্ট্রের এই ব্যাখ্যা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশ্লেষকরাও বলছেন, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক জলসীমায় জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। আবারও ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। বজ্রপাত থেকে সৃষ্ট আগুনে পুড়ে ছাই বেশ কয়েকটি শহর। মঙ্গলবার অঙ্গরাজ্যটির হাইওয়ে সংলগ্ন চাইনিজ ক্যাম্প টাউনে প্রথম আগুন ছড়িয়ে পড়ে। এর মধ্যে পুড়ে গেছে প্রায় ১৩,০০০ একর বনাঞ্চল। প্রাণহানি এড়াতে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। দাউ দাউ করে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের 2টি কাউন্টি। পুড়ে ছাই প্রায় ১৩,০০০ একর বনাঞ্চল। পুড়ে গেছে বেশ কিছু বসতবাড়িও। তীব্র বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে দমকল বাহিনী। ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশনের তথ্য অনুযায়ী মঙ্গলবার রাতে একটি চাইনিজ ক্যাম্প টাউনে বজ্রপাত থেকে অন্তত ২২টি জায়গায় প্রথমে আগুনের সূত্রপাত। ধীরে ধীরে তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। টুওলোমি ও ক্যালাভেরাস কাউন্টির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দাবানলে শুধু বসতবাড়ি নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে ঐতিহাসিক স্থাপনাও। পুড়ে গেছে চাইনিজ ক্যাম্প টাউনের বিভিন্ন অংশ ও পাহাড়চূড়ার পুরানো কবরস্থান। বর্তমানে ৬০০-র বেশি দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আকাশ থেকে বিমান দিয়ে রাসায়নিক পদার্থ ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন তারা। ইয়াসমিন অনন্যা,
সময় সংবাদ। আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1825 জনে, আহত হয়েছে 3000-এর বেশি মানুষ। 4 দিন পেরিয়ে গেলেও এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা আছেন অনেকে। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের। এর মধ্যেই আফগানিস্তানের পূর্ব দিকে 5.2 মাত্রার একটি নতুন আফটারশক আঘাত এনেছে। প্রত্যন্ত গ্রামগুলোর ধ্বংসাবশেষের নিচে বেঁচে থাকা মানুষদের উদ্ধারে হেলিকপ্টার নিয়োজিত রয়েছে। তবে ভূমিধসের কারণে রাস্তাঘাট বন্ধ হওয়ায় উদ্ধার তৎপরতা জটিল হয়ে পড়েছে। পর্তুগালের রাজধানী লিসবনে ট্রাম দুর্ঘটনায় 17 জন নিহত হয়েছেন। আহত 18 জনের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বুধবার স্থানীয় সময় বিকেলে গ্লোরিয়া এলিভেটর নামে ট্রামটি লাইনচ্যুত হয়ে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের বেশিরভাগই পর্যটক বলে ধারণা করা হচ্ছে। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। বুধবার স্থানীয় সময় বিকেলে পর্তুগালের রাজধানী লিসবনে ঘটে যায় ভয়াবহ এক দুর্ঘটনা। দেশটিতে পর্যটকদের কাছে জনপ্রিয় ঐতিহ্যবাহী ট্রাম এলিভাদর দ্য গ্লোরিয়া লাইনচ্যুত হয়ে আঘাত হানে পাশের একটি ভবনে। মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় 43 জন যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন ট্রামটি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ও উদ্ধারকারীরা। ভয়াবহ এই ট্রাম দুর্ঘটনায় এখন পর্যন্ত 15 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আহতদের উদ্ধার করে লিসবনের কয়েকটি হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে সংশ্লিষ্টদের পক্ষ থেকে। এই ঘটনায় গভীর শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মার্সেলো রেভেলু ডি সাউজা। সেই সাথে জরুরি ভিত্তিতে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের আশ্বাস দেন তিনি। 1873 সালে পর্তুগালের রাজধানী লিসবনের অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে হলুদ ট্রাম। পর্যটকদের কাছেও ব্যাপক জনপ্রিয় এ বাহন। তবে ট্রামের দীর্ঘ সময়ের ইতিহাসে এমন দুর্ঘটনা কখনো ঘটেনি বলে জানায় সংশ্লিষ্টরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল গারুদা শিল্ড নামে বার্ষিক সামরিক মহড়া। ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র সহ 11 দিন ব্যাপী এ মহড়ায় অংশ নেয় 13টি দেশের হাজার হাজার সেনা। প্রদর্শিত হয় দূরপাল্লার কামান, রকেট উৎক্ষেপণ। ছিল সমন্বিত নৌমহড়া ও সেনাদের স্থল অভিযান সহ নানা অনুশীলন। ইন্দো প্যাসিফিক অঞ্চলের মিত্র দেশগুলোর সঙ্গে সামরিক সম্পর্ক আরও শক্তিশালী করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রের হাজার হাজার সেনার অংশগ্রহণে শেষ হলো বার্ষিক যৌথ সামরিক মহড়া। লাইভ ফায়ার অনুশীলনের মধ্য দিয়ে বুধবার 11 দিনব্যাপী এ মহড়া শেষ হয়। ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র ছাড়াও এতে অংশ নেয় যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, উত্তর কোরিয়া সহ অন্তত 12টি দেশের সেনারা। ছিলেন বিভিন্ন দেশের পর্যবেক্ষকও। শেষ দিনে মহড়া তত্ত্বাবধান করেন ইন্দোনেশিয়ার সেনাপ্রধান ও প্রতিরক্ষামন্ত্রী, যেখানে দূরপাল্লার কামান, রকেট উৎক্ষেপণ, সমন্বিত নৌ মহড়ার পাশাপাশি সেনারা স্থল অভিযানের নানা কৌশল অনুশীলন করেন। গারুদা শিল্ড নামে পরিচিত এ মহড়া মূলত 24 সেপ্টেম্বর জাকার্তায় শুরু হয়, যার বিভিন্ন অনুশীলন বাতুরাজা শহর ও সুমাত্রা দ্বীপের দাবো সাংকেপেও অনুষ্ঠিত হয়েছিল। 2006 সাল থেকে ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্র যৌথভাবে প্রতি বছর এ মহড়া চালিয়ে যাচ্ছে। 2022 সাল থেকে বেড়েছে এতে অংশগ্রহণকারী দেশের সংখ্যা। সাম্প্রতিক বছরগুলোতে অন্তত 6500 সেনা এতে অংশ নেয়। এই মহড়ার সমালোচনা করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনা সেনাদের চলাচল সীমিত করতে এবং অঞ্চলটিতে কূটনীতিক প্রভাব খাটাতে এশিয়ান ন্যাটো গঠনের অভিযোগ তুলেছিল চীন। নাসরিন রুমি, সময় সংবাদ। মার্কিন প্রশাসনের সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্ট। স্থানীয় সময় বুধবার বিশ্ববিদ্যালয়টির গবেষণা অনুদান কেটে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছেন বিচারক অ্যালিসন ব্যারোস। গাজা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শুরু থেকেই সরব ছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটিকে ইহুদি বিদ্বেষী আখ্যা দিয়ে বিদেশি শিক্ষার্থীদের উপর নিষেধাজ্ঞা ও শিক্ষা খাতে বাজেট কাটছাটের মতো সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় চলতি বছরের এপ্রিলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুদান বাতিলের সিদ্ধান্তও নেয় প্রশাসন। এরপর ট্রাম্পের সিদ্ধান্তকে অনৈতিক বলে মামলা করে হার্ভার্ড প্রশাসন। এবার সেই মামলায় জয় পেল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। স্থানীয় সময় বুধবার মার্কিন প্রশাসনের সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্ট। বিশ্ববিদ্যালয়টির গবেষণা অনুদান কেটে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছেন বিচারক অ্যালিসন ব্যারোস। আদালতের রায় বলা হয়, মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে ট্রাম্প প্রশাসন।
আদালতের রায়ে প্রায় 2.6 বিলিয়ন ডলারের গবেষণা অনুদান ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ভবিষ্যতেও প্রশাসন যেন হার্ভার্ডের কোনো অনুদান আটকে না রাখে সেটিও নিশ্চিত করেছেন আদালত। তাই আবারও বিশ্ববিদ্যালয়ের শত শত গবেষণা প্রকল্প প্রাণ ফিরে পেতে পারে বলে মনে করছেন অনেকে। যদিও এই রায় মেনে নিতে নারাজ হোয়াইট হাউস। তাদের দাবি, মার্কিন নাগরিকদের করের টাকায় হার্ভার্ডের কোনো অধিকার নেই। গবেষকরা মনে করছেন আইনি লড়াইয়ে জয় পেলেও অনুদান ফেরত পেতে দেরি হতে পারে, কারণ ট্রাম্প প্রশাসন এই রায়ের বিরুদ্ধে আপিল করবে বলেই জানিয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। আবারও অদ্ভুত বিষয়কে কেন্দ্র করে আলোচনায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। চীন সফরে নিজের আর্মার্ড ট্রেনে করে নিয়ে গেছেন ব্যক্তিগত টয়লেট, যাতে তার ডিএনএ কিংবা স্বাস্থ্য সম্পর্কিত কোনো তথ্য ফাঁস না হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার বৈঠকের পর ক্যামেরায় ধরা পড়ে এক অবাক করা মুহূর্ত। টেলিগ্রামে ছড়িয়ে পড়া ভিডিওটি অনেকের কাছে যেন একেবারে কোনো ক্রাইম মুভির দৃশ্যের মতো। সমালোচকদের মতে এই ফুটেজ কূটনৈতিক সৌজন্যের প্রচলিত ধারা ভেঙে দিয়েছে। 2.5 ঘন্টার বৈঠকের পর দেখা যায় কিম জং উনের ব্যক্তিগত সহকারীরা মুহূর্তেই শুরু করেন এক বিশেষ ধরনের পরিষ্কার অভিযান। কেউ তার ব্যবহৃত চেয়ারের পেছন ও হাতল মনোযোগ দিয়ে মুছে ফেলেন, আবার আরেকজন সাবধানে ট্রেতে তুলে নেন কিমের ব্যবহৃত পানির গ্লাস। তবে এখানে অভিযান থেমে যায়নি। কিম যেসব আসবাবপত্র স্পর্শ করেছিলেন সেগুলো প্রতিটি আলাদাভাবে ঘষে ঘষে পরিষ্কার করা হয়। এমনকি চেয়ারের কুশন পর্যন্ত বিশেষ যত্নে মুছে ফেলতে দেখা গেছে উত্তর কোরীয় কর্মকর্তাদের, যা পুরো ঘটনাটিকে আরো অস্বাভাবিক ও আলোচিত করে তুলেছে। এমন সতর্কতা কোনো নতুন ঘটনা নয়। কিম প্রায় সব বিদেশ সফরেই এমন পদক্ষেপ নেন। চীনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির 80তম বার্ষিকী উপলক্ষে সামরিক কুচকাওয়াজে যোগ দেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সবুজ আর্মার্ড ট্রেনে করে বেইজিংয়ে পৌঁছান তিনি। তবে আলোচনার কেন্দ্রে শুধু তার উপস্থিতি নয়, বরং সেই ট্রেনে থাকা বিশেষ টয়লেট। জাপানি ও দক্ষিণ কোরীয় গোয়েন্দাদের দাবি, কিম এমন ব্যক্তিগত টয়লেট ব্যবহার করেন যাতে কোনো বিদেশি সংস্থা তার বর্জ্য সংগ্রহ করে স্বাস্থ্য বা জেনেটিক তথ্য বের করতে না পারে। 2018 সালে দক্ষিণ কোরিয়া, 2019 সালে ভিয়েতনামে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক, এমনকি সিঙ্গাপুর সফরেও ব্যক্তিগত টয়লেট সঙ্গে নিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, 2019 সালে ভিয়েতনাম সফরের পথে ধূমপানের সময় বোন কিম ইয়ং জং তার সিগারেটের ছাই ও বাট সংগ্রহ করেছিলেন। ব্যবহার করা দেশলাই কাঠি পর্যন্ত ফেলে দেননি কিম। একইভাবে বৈঠকে দেয়া কলম ব্যবহার না করে তিনি কেবল নিজের কলমই ব্যবহার করেন, যাতে আঙুলের ছাপ না ফাঁস হয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। গ্র্যান্ড গালার মধ্য দিয়ে শেষ হলো চীনের এবারের আয়োজন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে জয়ের 80 বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে এই আয়োজন করা হয়। নৃত্য, মঞ্চনাটক আর সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় গ্র্যান্ড গালা। বুধবার রাতে বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলসে এই আয়োজন করা হয়। ব্যালে নাচ এবং সমন্বিত সাংস্কৃতিক প্রদর্শনীতে মুগ্ধ হন দর্শক সারিতে থাকা সবাই। প্রেসিডেন্ট শি জিনপিং সহ উপস্থিত অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা পারফরম্যান্স উপভোগ করেন। সঙ্গীত, নাচ এবং নাট্যকলার সমন্বয়ে চীনের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চরিত্রদের প্রতি শ্রদ্ধা জানানো হয় অনুষ্ঠানে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তুলে ধরা হয়। সামরিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে দেশের ইতিহাস, শহীদদের সম্মান ও তাদের অবদানকে স্মরণীয় করে রাখতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনও গালায় অংশ নেন। উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানো। চীনের শক্তি প্রদর্শনের পাশাপাশি আন্তর্জাতিক কূটনৈতিক উপস্থিতিও ফুটে উঠেছে গালা অনুষ্ঠানে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মোদির চীন সফরের পর ভারতের উপর আরও শুল্ক আরোপের হুমকি যুক্তরাষ্ট্রের। ব্যক্তিগত স্বার্থে নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক নষ্ট করছেন ট্রাম্প, অভিযোগ সুলিভানের। গাজা সিটি দখলে অভিযানের দ্বিতীয় ধাপ শুরু নেতানিয়াহু বাহিনীর। একদিনে নিহত 70। যুদ্ধবিরতিতে রাজি হামাস, প্রত্যাখ্যান ইসরায়েলের। এবং ভয়াবহ দাবানলে চলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। 13,000 একর বনাঞ্চল ছড়িয়ে পড়েছে আগুন। বন্যা আর ভূমিধসে বিপর্যস্ত ভারতের উত্তরাঞ্চল, 5 জনের প্রাণহানি। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।